Okay. So right. So ধরেন আমরা এবার আজকে একটু ধারণা নেই, কিসে ধারণা নিব আজকে আমরা ধারণা নিব রাউটিং এর। ঠিক আছে, সো রাউটিং কি? রাউটিং হলো ধরেন আমাদের একটা অ্যাপ্লিকেশনে আমাদের যে হেডারটা আছে, ঠিক আছে, এই হেডারটাতে ক্লিক করলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পেজে তো যাবে, তাই না? সো ডিফারেন্ট ডিফারেন্ট পেজে যদি যায়, ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পেজ রেন্ডার হবে, রাইট? সো সেটা আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, সো রিঅ্যাক্টে এই রাউটিংটা, রিঅ্যাক্টে কি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে কি একটা এক পেজের ভিতরে পুরো অ্যাপ্লিকেশনটা একটা পেজের ভিতরে হবে। আমরা যদি একটু আমাদের কোড স্ট্রাকচারটা দেখি, দেখেন এইখানে আমাদের কিন্তু এই যে মেইন ডট জেএসএক্স এর ভিতরে কিন্তু একটা রুট আইডি নিতেছে, ঠিক আছে। এই আইডিটা কোথা থেকে নিচ্ছে? এই যে index.html, এই একটা ফাইলের ভিতরে কিন্তু আমার পুরো অ্যাপ্লিকেশনটা এই মেইন ডট জেএসএক্স এর মাধ্যমে কিন্তু এখানে পুশ করা হচ্ছে, তাই না? পুরো অ্যাপ্লিকেশনটা এটার ভিতর থেকে চলতেছে, মানে একটা ডিভের ভিতর থেকে চলতেছে, ঠিক আছে। আমরা যদি আমাদের কোডে চলে যাই, আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা যদি একটু কোড দেখি, দেখেন আমাদের পুরো জিনিসটা এই যে বডিটা এবং ইভেন এইখানে ওকে হেড বডি, এই যে দেখেন বডির ভিতরে এই যে রুট আইডি, ঠিক আছে, এই রুট আইডিটার ভিতরে এই যে এত কিছু, এই জিনিসগুলো কোত্থেকে আসলো? এই জিনিসগুলো মেইন ডট জেএসএক্স থেকে পুশ হয়েছে, ঠিক আছে। এই যে হেডারটা আমাদের উপরে থাকে না, এই বডির ভিতরে, অ্যাকচুয়ালি বডির ভিতরেই থাকে, ফার্স্টে থাকে কিন্তু আমাদের বডির ভিতরে হেডার থাকে, তাই না? বাট এখানে কি আছে? বডির ভিতরে একটা ডিভ আছে, ডিভের ভিতরে আইডি আছে রুট, তার ভিতর আরেকটা ডিভ আছে, ওর ভিতরে কিন্তু আমাদের হেডারটা আছে, ঠিক আছে। সো আমরা এভাবে করছি, একটা ডিভের ভিতরে হয়তো আমরা একটা হেডার দিছি, হয়তো হোম পেজে আমরা ডিভের ভিতরে আমাদের হেডার কম্পোনেন্টটা কল করছি, এজন্য ডিভের ভিতরে আমাদের হেডারটা আসছে, ঠিক আছে। বাট সেই হোম পেজটা আসছে আবার রুট আইডির ভিতরে, ঠিক আছে। সো পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এই রুট আইডির ভিতরেই আছে, পুরো অ্যাপ্লিকেশনটা আমাদের রুট আইডি, এই যেটা, এই আইডির ভিতরে কিন্তু ওই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুশ হচ্ছে, ঠিক আছে, আর কিন্তু কিছু নাই। সো আমাদের যত পেজগুলো আসবে সবগুলো পেজ কিন্তু আমাদের এই আইডির ভিতরে ঢুকবে। তো সব যদি আমার একই পেজে হয়, একই index.html এ হয়, তাহলে আমি সুইচ করব কিভাবে এক পেজ থেকে আরেক পেজ, রাইট? এই যে সুইচিং এর কাজটা, এক পেজ থেকে আমরা আরেক পেজে সুইচ করব, সেটা কিন্তু আমাদের লোডও নিবে না। মানে কি, বেসিক্যালি আমরা এক সেকশন থেকে আরেক সেকশনে রুট সুইচ করব, কিন্তু আমার অ্যাপ্লিকেশন বা যে ভিজিটর সে যেন বুঝতে না পারে যে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের এক সেকশন থেকে আরেক সেকশনে আমরা সুইচ করতেছি। সেটা এক্সপেরিয়েন্সটা এরকম পাবে যে আমরা এক পেজ থেকে আরেক পেজে সুইচ করতেছি, এবং ইভেন এখানে লোডিংটাও থাকবে না, কোনো লোডিংও হবে না। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা একটা মেনুতে ক্লিক করি, আমাদের এই যে পেজটা লোড নেয় না। আর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন জাভা রিঅ্যাক্টের ক্ষেত্রে, রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন কোনো লোড নেয় না, ক্লিক করার সাথে সাথেই সেটা লোড নিয়ে নেয় এবং এখানে কোনো লোডিং থাকে না, ঠিক আছে। সো এটা কি কারণে হয়? এটা হয় এই যে আমরা আইডি দিয়ে আমরা জাস্ট ওই সেকশনটা বা ওই সেকশনের কন্টেন্টটা এখানে জাস্ট পুশ করে দিচ্ছি বা এখান থেকে রেন্ডার করতেছি, ঠিক আছে, এর জন্যই। আচ্ছা, সো এখন আমরা এই যে কাজটা, রাউটিং এর কাজটা, এই যে আপনার এখানে যে আমি সেকশনগুলো রাউট করব বা পেজগুলোকে আমি দেখাবো ইউআইতে, সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে এটার রিঅ্যাক্ট রাউটার ডম। আমরা এখন পর্যন্ত কোনো লাইব্রেরি বা প্যাকেজ অ্যাড করে দেখি নাই, ঠিক আছে। এটা হবে আমাদের ফার্স্ট প্যাকেজ, যেটা রিঅ্যাক্ট লাইব্রেরি, রিঅ্যাক্টের একটা প্যাকেজ npm প্যাকেজ, যেটা ইনস্টল করে আমরা রাউটিং এর কাজটা করব, ঠিক আছে। সেখান থেকে আমরা ডক্সে চলে যাব, রিঅ্যাক্ট রাউটার, ঠিক আছে, reactrouter.com আসছে, দেখেন, ঠিক আছে। সো এখানে যদি চলে যাই, এইখান থেকে এই যে ইনস্টলেশনে ক্লিক করলাম, দেখেন কিভাবে আমাদের ইনস্টল করতে হবে সেটা বলতেছে। ক্রিয়েট
React router latest my React সো এইটাকে আমরা এখানে কপি করে নিব, কপি করে আমরা এখানে একটা নতুন টার্মিনাল খুলে ফেলবো। কারণ এই টার্মিনাল দেখেন আমরা দুইটা টার্মিনাল ওপেন করতে পারি। এই টার্মিনালে কিন্তু আমাদের এটা সার্ভারটা চলতেছে, আর আমরা একটা নতুন টার্মিনাল খুললাম, সেই টার্মিনালে আমরা কমান্ড চালাবো। ঠিক আছে, সো এই যে এখানে এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যে প্রজেক্টের জন্য আমি লাইব্রেরিটা ইনস্টল করতেছি সেই রিয়েক্ট প্রজেক্টের ভিতরে যেন আমি থাকি। এখানে ডিরেক্টরিটা, এখানে এই যে গিটহাবের মেইন ব্রাঞ্চ দেখাচ্ছে, তার মানে আমি ঠিকঠাক ডাইরেক্টরির ভিতরেই আছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি এখানে এন্টার দিলাম। এই যে ইনস্টল হচ্ছে, প্যাকেজটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমি যদি প্যাকেজ.json-এ একটু চলে যাই, দেখেন প্যাকেজ.json-এ আমাদের কিন্তু এখানে কোনো রিয়েক্ট ডম আছে, রিয়েক্ট রাউটার কিন্তু নাই। এখানে কিন্তু কোনো রিয়েক্ট রাউটার নাই। এটা ইনস্টল হওয়ার পরে দেখবেন এখানে রিয়েক্ট রাউটার চলে আসবে। ভাইয়া একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। আমরা যে প্যাকেট জেসন বা এই যে এই বাম পাশের যে টার্মিনাল গুলো, এগুলো কি আমরা অ্যাপস যখন ইনস্টল করব এগুলা অটোমেটিকলি চলে আসবে বা আমরা তৈরি করব? অটোমেটিক চলে আসবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এই যে যেমন মানে আমি এটাকে ইনস্টল করতেছি, ইনস্টল করার সাথে সাথে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু চলে আসছে, এই যে রিয়েক্ট রাউটার। ঠিক আছে, জি জি, তার মানে ভাইয়া ভাইয়া আমরা যখন অ্যাপসটা তো রিঅ্যাক্ট অ্যাপটা যখন বানাবো হ্যাঁ তখন আমরা যে যে অ্যাপ সফটওয়্যার গুলো নিয়ে কাজ করব তখন পাশাপাশি এগুলো এমনি শো করে ফেলবে হ্যাঁ ইনস্টল অটোমেটিক। করার সাথে সাথে। হ্যাঁ, সেটার ভার্সন, এই যে রিয়েক্ট রাউটার একটা প্যাকেজ, হ্যাঁ একটা লাইব্রেরি, জি সেটা ইউজ করতেছি। সো সেটার একটা ভার্সন আছে, দেখেন 7.7.1 ভার্সনটা আপনি ইউজ করতেছি। সো ইন ফিউচার জি এটা কি করতেছে, প্যাকেজটা লক করে দিবে। ঠিক আছে, দেখেন এখন প্যাকেজ লক.json, তার মানে অ্যাপ্লিকেশনটা যখন বিল্ড করে সার্ভারে দিয়ে দিব, তখন আমরা যেই ভার্সনেরটা ইউজ করতেছি সেই ভার্সনেরটাই ইউজ হবে সবসময়। ঠিক আছে, এখন ভার্সন যদি আপডেট হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি আপডেট করতে চাই সেখানে আমাদের এই প্যাকেজ ম্যানেজারটা এখান থেকে আমাদের আপডেট করে তারপরে আবার ইনস্টল করতে হবে, অথবা নতুন প্যাকেজ ম্যানেজার ইনস্টল করলে এখানে আবার আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে মানে ভার্সন আপডেট হলেও যেন আপনার অ্যাপ্লিকেশনে কনফ্লিক্ট না করে, অটোমেটিক যেন আপডেট না হয়, সেজন্য আমাদের এই প্যাকেজ ম্যানেজার এই প্যাকেজ.json-টা কাজ করে। ঠিক আছে, কোন লাইব্রেরি কত নাম্বার ভার্সন আমরা ইউজ করতেছি সেটা এখানে রেজিস্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা যখন কাজ করবো ভিএস কোডেও তো এভাবেই থাকবে। আমরা যখন ভিএস কোডটা চালাবো বা এভাবেই আসবে সব। ভিএস এভাবে তো আসবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, সো আমরা ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পরে এখানে কয়েকভাবে রাউটিংটা করা যায়। ঠিক আছে, এর একটা ওয়ে ওনারা বলতেছে কি, এটা যে নেক্সট ইনস্টল রিয়েক্ট রাউটার ফ্রম npm, ইনস্টল করলাম, দেন ক্রিয়েট এ রাউটার অ্যান্ড রেন্ডার, ক্রিয়েট এ রাউটার অ্যান্ড পাস ইট টু রাউটার প্রোভাইডার। ঠিক আছে, সো এখানে ইম্পোর্ট করতে বলতেছে, ইম্পোর্ট ক্রিয়েট ব্রাউজার রাউটার ইম্পোর্ট করতে বলতেছে, এবং রাউটার প্রোভাইডার ইম্পোর্ট করতেছে থেকে রিয়েক্ট রাউটার থেকে। এই দুইটা জিনিস কম্পোনেন্ট ইউজ করতেছে, ইম্পোর্ট করতেছে। সো এটা কোথায় ইউজ হচ্ছে, এই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা এখানে ইম্পোর্ট করে এখানে ইউজ করা হচ্ছে। দেন এই রাউটার এটা একটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল বানাচ্ছে, এর ভিতরে রিটার্ন করে দিচ্ছে অ্যারে অফ অবজেক্ট। সো এই অ্যারে অফ অবজেক্ট কি, এই অ্যারে অফ অবজেক্টের ভিতরে কি থাকবে, পাথ থাকবে আর হলো এলিমেন্ট থাকবে, মানে কোন পাথে কোন এলিমেন্টটা রেন্ডার হবে সেটা। ঠিক আছে, এরপর এখানে কি করতেছে, কনস্ট রুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে রুট, ওই যে রুট আইডিটা ধরতেছে, ধরার পরে এই যে এখানে যে রিয়েক্ট রাউটার প্রোভাইডার দিয়ে রাউটার ইকুয়াল টু এ রাউটার, এই যে রাউটার প্রোভাইডার একটা আপনার কম্পোনেন্ট। ঠিক আছে, যে কম্পোনেন্টটা আমার এই রিয়েক্ট রাউটার থেকে আসতেছে, এই যে দেখেন রাউটার প্রোভাইডার, এই কম্পোনেন্টটা এখান থেকে আসতেছে। সো এটার ভিতরে আমার এই যে রাউটারটা আমরা বানাইছি, এই রাউটারটা আমাদের কি করতে হবে, পাস করে দিতে হবে। ঠিক আছে, পাস করে দিলেই কিন্তু আমাদের রাউটিংটা কাজ করবে। সো এটার পরে আমরা এখন চলে যাব রাউটিং এ, দেখি রাউটিং এ ও কি বলে। এই যে সেম কাজটাই, মানে রাউটিং কিভাবে করতে পারি আমরা সেটা।
ঠিক আছে। আচ্ছা, এই দেখেন routes.ts অথবা আমরা তো js ইউজ করব, সো route.js ইউজ করব। তো এইখানে আমাদের এই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে আমাদের পাথ বলতে হবে কম্পোনেন্ট অথবা চিলড্রেন, ঠিক আছে। চিলড্রেন যদি থাকে, চিলড্রেন মানে হলো যে ড্রপ ডাউন মেনু, একটা ড্রপ ডাউন মেনু না, এটা হলো আপনার ধরেন হোম পেজের ভিতরে কিছু পেজ থাকে না, আবার ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু আলাদা কিছু পেজ থাকে অ্যাডমিনের জন্য, ঠিক আছে। সো ওইরকম কোনো চিলড্রেন থাকলে, যে পেজের আন্ডারে পেজ, রাউটের আন্ডারে রাউট, তখন আমাদের এই চিলড্রেনগুলো ইউজ হবে, ঠিক আছে। সো রুটে, এই যে রুটে একদম হোম পেজে আমাদের এই চিলড্রেন দিয়ে আমাদের এই পেজগুলো, এই যে হোম, অ্যাবাউট, হ্যাঁ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে লগ ইন, রেজিস্টার, ওকে ওকে। সো এইভাবে আমরা কিন্তু রাউটিং করে ফেলতে পারি। আচ্ছা, আপনাদের নেক্সট টাস্ক হবে যে এই পুরো জিনিসটাকে আমরা মানে রিড করব, এই ডকুমেন্টটাকে আমরা পড়ে আসবো, ঠিক আছে। আমাদের ইন ফিউচার ডকুমেন্ট দেখে দেখে, ডকুমেন্ট পড়ে পড়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, কাজ করা শিখতে হবে, ঠিক আছে। ক্রিয়েট ব্রাউজার রাউটার, ক্রিয়েট ব্রাউজার রাউটারটা ওই রাউটার থেকে নিয়ে আসতে হবে, দেন আনার পর এখানে পাথ বলতে হবে এভাবে, এবং কম্পোনেন্ট বলে দিতে হবে, মানে কোন পাথে কোন কম্পোনেন্টটা রান হবে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি আছে দেখি, সেম জিনিস বলতেছে। হ্যাঁ, এবার দেখেন এখানে এই যে এই হোম পেজ, এটাকে বলো রুট, রাইট, রুট লোকেশন, তার মানে স্ল্যাশ, তার মানে স্ল্যাশ কোনটা, হোম পেজ। সো এই রুটে বলতেছে এখানে কোন কম্পোনেন্টটা দেখাবে, মাই রাউট কম্পোনেন্ট। এই মাই রাউট কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা রেন্ডার হবে এই যে এখানে দেখেন, এই যে কম্পোনেন্টটা ডিজাইন করছে এখানে মাই রাউট কম্পোনেন্টের ভিতর এখানে রিটার্ন করে দিচ্ছে লুক মা I'm still using React router after liking like 10 years. So মানে এই কম্পোনেন্টটা এখানে এই লোকেশনে রেন্ডার হবে, ঠিক আছে। এটা আমরা দেখব। দেন এখানে লোডার আছে, লোডার দিয়ে আমরা ডাটা লোড করে আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে। আপাতত আমরা জাস্ট একটা রিভিশন দিব, এই পুরো লাইব্রেরিটা একটা রিভিশন দিব, যে আসলে রাউটটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে করব, এই জিনিসটা জাস্ট একটু আমরা দেখব। এটা একটা মেথড, ঠিক আছে। আরো একটা মেথড আছে যেটার মাধ্যমে আমরা রাউট করতে পারি। ওকে, আচ্ছা, এখানে অ্যাকশনসে কি আছে, অ্যাকশনসের ভিতরে আছে ডাইনামিক, এই যে ডাইনামিক রাউট। আমরা যদি একটা ধরেন একটা ব্লক, এটা ব্লক দেখতেছি এবং ব্লক ডিটেলস ব্লক দেখবো, হ্যাঁ, একটা ব্লককে আমরা ডিটেলস আকারে দেখবো, ঠিক আছে। তো আমরা কার্ডস বানাচ্ছি না, এই কার্ডসগুলোর ভিতরে এখানে তো সব জিনিস দেখাবে না, এখানে জাস্ট একটা টাইটেল, একটা ছোট ডিসক্রিপশন, আর হলো ডিটেলস, একটা বাটন দেখাচ্ছে। সো ডিটেলসে ক্লিক করলে আমাদের এই পুরো এই লোকের পুরো বায়ো, এই পুরো তথ্যটা আমরা ওই ডিটেলস পেজে গিয়ে দেখব। সেই জিনিসটা করার জন্য আমরা এই যে একটা অপশন এই যেখানে রেখে দিছে, এই যে কোথায় দেখলাম, এই যে কই, এই যে, হ্যাঁ। সো পাথ হবে হলো প্রজেক্টসের ভিতরে প্রজেক্ট আইডি, তার মানে প্রত্যেকটা যে প্রজেক্টে ক্লিক করব সেই প্রজেক্টের ডিটেলস আইডি, সেই আইডি ধরে সেই প্রজেক্টের ডিটেলস গুলোকে ফেচ করে এই যেখানে কি করতেছে, অ্যাসিঙ্ক অ্যাওয়েট করে এখানে এই যে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট ফর্ম ডাটা, তার মানে এই যে সার্ভারে রিকোয়েস্ট করতেছে, সার্ভারে রিকোয়েস্ট করে সে ডাটা নিয়ে আসতেছে, এনে সে ডাটাটা সেট করে তারপর দেখাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখবো। এখন জাস্ট আপনারা একটু রিভিশন দিবেন, এই পুরো লাইব্রেরিটা একটু রিভিশন দিবেন, ঠিক আছে। কারণ এখন রিভিশন দিলে পরে জিনিসগুলো বুঝবেন ইজিলি। ওকে, এখানে কি বলতেছে, এই যে দেখেন, ইউ ক্যান সাবমিট ফর্ম ডাটা টু অ্যান অ্যাকশন ইম্পারেটিভলি উইথ ইউজ সাবমিট। আছে ইউজ সাবমিট একটা হুক আছে, এই ইউজ সাবমিট হুক ইউজ করে আমরা ফর্ম ডাটা সাবমিট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। ফেচার ইউজ করে আমরা ফেচ করতে পারি। তো আমাদের এত কিছু দেখা লাগবে না এই রাউটারের ভিতরে, বাট স্টিল এই জিনিসগুলোকে আমাদের মোটামুটি পরে যেন বুঝতে পারি, এরকম একটা আপনাদের মাইন্ডটা স্ট্রং করতে হবে, মাইন্ডটাকে ট্রেনিং দিতে হবে, যে আমরা ডকুমেন্ট পরে যেন কাজ করতে পারি। কাস্টম ফ্রেমওয়ার্ক পেন্ডিং আছে, এগুলো
navigating okay, custom framework okay, render router, লেজি লোডিং করার ক্ষেত্রে এটা বলতেছে লেজি লোডিং কিভাবে করতে পারি সেটার জন্য, ঠিক আছে। লেজি লোডিং routes can take most of their definition lazily with lazy property, ঠিক আছে। মানে আমি যখন স্ক্রল করব আস্তে আস্তে জিনিসগুলোকে রেন্ডার করবে, ঠিক আছে। আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, যতটুকু মানে না বুঝেন আপনি না বুঝলেও আপনি দেখবেন, কারণ আপনার দেখার যে একটা অভ্যাস সেটা তৈরি করতে হবে। এই যে দেখেন এখানে যে ডিক্লারেটিভ মোড, এটা হলো আলাদা একটা মোড, এখানে কি বলতেছে ডাটা মোড, এখানে হলো ফ্রেমওয়ার্ক মোড, ঠিক আছে। তিনটা মোড আছে এখানে। এই লাস্ট টাইমে কে জয়েন করতে চায়? এত লেট কেন? ভাই আমার অন্য একটা ক্লাস ছিল। ঠিক আছে, সো এটাকে ইম্পর্টেন্স দিতে হবে এবং আপনার প্র্যাকটিসও করতেছেন না ঠিক মতো। আচ্ছা, সো এখানে আমাদের ফ্রেমওয়ার্ক মোড কোনটা ছিল? ফ্রেমওয়ার্ক মোড ছিল, আমরা যদি আরেকবার একটু দেখি, এই যে রাউটিং এ চলে যায়, এই যে এটা ছিল ফ্রেমওয়ার্ক মোড। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক মোডে কি আছে? ফ্রেমওয়ার্ক মোডে আপনার এই যে সাম আচ্ছা রাউট কনফিগ এন্ড ইনস্টলেশনটা দেখি। ইনস্টলেশনটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা, এটাই তো অলরেডি দেখলাম আমরা। দেন রাউটিং এ চলে যাই, এটা ছিল ফ্রেমওয়ার্ক মোড। আমরা চলে যাই নিচে, দেখি কিছু রাউট প্রাইভ টিমস, ওকে, এটা হলো আরেকটা। আচ্ছা, এখানে আউটলেট, আচ্ছা। সো এখানে একটা লেআউট অপশন আছে, ঠিক আছে। মানে এটা একটা মোড, মানে কয়েকটা মোডে আমাদের এই রাউটিংটা করতে পারি। সো ফ্রেমওয়ার্ক মোডে আমাদের সিস্টেমটা হলো এরকম যে আমাদের লেআউট বলে দিতে হবে আগে, তারপরে আমাদের যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমাদের এখানে এখানে রাউট বলতেছে যে কন্টাক্ট স্ল্যাশ কন্টাক্টে গেলে সে এই কম্পোনেন্টটা দেখতে পারবে, ঠিক আছে। আর ইন্ডেক্স এটা হলো হোম পেজ, হ্যাঁ, একদম ইনিশিয়ালি সেই হোম পেজটাকে দেখতে পারবে। layout.csx এর ভিতরে আপনার এটা হলো আপনার লেআউট ডিফাইন করতেছে। লেআউটের ভিতরে হোম পেজটা সবার আগে রেন্ডার হবে, আর কেউ যদি কন্টাক্টে ক্লিক করে সে কন্টাক্ট পেজটা দেখতে পারবে। এইভাবে আমাদের এটা হলো সিস্টেম, ঠিক আছে। বাট আমরা এটা ইউজ করব না, এটা একটু জটিল। এরপরে এখানে আছে ডাটা মোড। দেখেন ডাটা মোডে যদি চলে যাই, ডাটা মোডটা কিরকম? ডাটা মোডটা আমরা মাত্রই দেখছি যেটা, সেটা হলো ডাটা মোড, ঠিক আছে। এই যে এটা হলো ডাটা মোড, ঠিক আছে। এভাবে আমরা রাউটিংটা করতে পারি। এরপরে এখানে আছে আরেকটা, দেখেন ডিক্লারেটিভ মোড, ঠিক আছে। আমরা দুইটা মোডই দেখব। এই যে ডিক্লারেটিভ মোড, এটা আরো ইজি, এটা একদম কম্পোনেন্টের মতো। এই যে অ্যাপের ভিতরে আমাদের ব্রাউজার রাউটারটাকে ইম্পোর্ট করে ফেলবো রিয়েক্ট রাউটার থেকে, দেন অ্যাপ কম্পোনেন্টটাকে আমরা র্যাপ করে দেবো এটাতে, ঠিক আছে। র্যাপ করে দিয়ে আমাদের রাউটিংটা শুরু। এর ভিতরে এই যে দেখেন, এর ভিতরে আমাদের এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে এই যে অ্যাপ কম্পোনেন্টটা কোথায় দিচ্ছে দেখেন, এটা হলো আপনার main.jsx এর ভিতরে দিছে। সো main.jsx এর ভিতরে ব্রাউজার রাউটার, দেন রাউটস, দেন রাউট, ঠিক আছে। এই রাউট এটার ভিতরে হবে আমার প্রত্যেকটা রাউট, ঠিক আছে। এটা হলো লোকেশন, এবং কোন লোকেশনে কোন কম্পোনেন্টটা শো করবে সেটা এখানে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। যদি নিচে যাই একটু স্ক্রল করি, এটা এই যে একটা সিস্টেম। এই যে রাউটসের ভিতরে প্রত্যেকটা রাউট আমরা বলে দিব,
এই রাউট ইন্ডেক্স এটা হলো আপনার হোম পেজটাকে এখানে বলেছি ইন্ডেক্স, তার মানে একদম ইনিশিয়ালি হোম পেজটা লোড হবে। তারপরে পাথ অ্যাবাউট, তার মানে অ্যাবাউটে স্ল্যাশ অ্যাবাউট দিলে সেই অ্যাবাউট এলিমেন্টটা লোড হবে, ঠিক আছে। এবং রাউট এলিমেন্ট অথ লেআউট, কেউ যদি অথ লেআউট, আচ্ছা এটা একটা হলো র্যাপ করে দিছে, মানে অথ লেআউট এটা হলো আমাদের অথেন্টিকেশনের জন্য বেসিক্যালি একটা র্যাপ করে দিছে রাউটের ভিতরে। এটা স্ল্যাশ লগইন দিলে লগইন দেখবে, স্ল্যাশ রেজিস্টার দিলে রেজিস্টার দেখবে। আর এই অথ লেআউট একটা কম্পোনেন্ট থাকবে, সেটার মাধ্যমে আমরা চেক করব যে এর কি লগইন অবস্থায় আছে নাকি লগইন অবস্থায় নাই। এই জিনিসটা চেক করে তারপর আমরা এটাকে অ্যাক্সেস দিব, মানে প্রাইভেট রাউট। এটা হবে একটা প্রাইভেট রাউট, লগইন রেজিস্টারটা একটা প্রাইভেট রাউট, এর জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট দিয়ে র্যাপ করে দিচ্ছি এটাকে। সো এই জিনিসগুলোকে আমরা দেখব এখন। জাস্ট আপনারা আমি যে বলতেছি সেটা দেখেন, আর হলো এই জিনিসটা পেজটাকে ভিজিট করবেন। ভিজিট করে আমরা একটু জাস্ট রিভিশন দিব, ঠিক আছে। রাউটিং ওয়েটা এটাই কিন্তু আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে একটা মেইন একটা ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে। সো এরপরে এখানে কনসার্টস, পাথ কনসার্টসে যদি কেউ ক্লিক করলে ফার্স্টে কনসার্টস হোমটা দেখবে, ঠিক আছে। এরপরে কনসার্টস এর ভিতরে কনসার্ট স্ল্যাশ সিটি, ঠিক আছে, কনসার্ট স্ল্যাশ ট্রেন্ডিং, এভাবে যদি কেউ লিংকে যায় তাহলে আমাদের এই সিটিতে গেলে সিটি দেখা যাবে, ট্রেন্ডিং এ গেলে ট্রেন্ডিং দেখা যাবে। এভাবে আমাদের পেজগুলোকে রাউট করবে, ঠিক আছে, নেস্টেড রাউট। সো প্রত্যেকটা এই পুরো জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। অনেক কিছু এখানে। সো যতটুকু সম্ভব হয় আমরা দেখব। আচ্ছা এখানে আর কি আছে দেখি। এখানে আমরা এই মোডটা দেখলাম, নেভিগেটিং এ চলে যাই। আচ্ছা এই যে দেখেন আমরা হেডারে নেভিগেশনটা কিভাবে বানাবো সেটা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। সো nav লিংক, ন্যাভের ভিতরে nav হলো HTML ট্যাগের মতো, নাথিং এলস। nav লিংকটা হলো এই যে রিঅ্যাক্ট রাউটার থেকে নিয়ে আসতে হবে nav লিংক। এর ভিতরে আমাদের বলে দিতে হবে টু, তার মানে এই যে এই হেডারে আমি এখানে ক্লিক করলে যাবে কোথায় এই লিংকটা, হ্যাঁ এই লিংকটা বলে দিচ্ছে এখানে। এটাতে ক্লিক করলে কোথায় যাবে সেটা বলে দিচ্ছে এই nav লিংকের ভিতরে এই যে টু দিয়ে আমাদের দিতে হবে। সো এখন আমরা কিভাবে দিতাম, HTML এ ট্যাগ দিতাম না। সো এখানে রিঅ্যাক্টে কোনো ট্যাগ নাই, রিঅ্যাক্টে সকল ট্যাগের পরিবর্তে আমরা ইউজ করব nav লিংক অথবা লিংক, ঠিক আছে। সো ট্যাগ মানে লিংক অথবা nav লিংক। আর এর ভিতরে href ইউজ করতাম আমরা, href এর পরিবর্তে রিঅ্যাক্টে ইউজ করব টু দিয়ে আমাদের এখানে লোকেশনটা বলে দিব, ঠিক আছে। এ হলো আমাদের ট্যাগ। এভাবে আমরা হেডারটা মডিফাই করে ফেলব, তাহলে আমাদের রিঅ্যাক্টের মতো কাজ করবে। আচ্ছা এরপরে কি আছে, ইউআরএল ভ্যালুস। আচ্ছা এটা হলো ডাইনামিক ইউআরএল, ঠিক আছে। ডাইনামিক ইউআরএল এ এভাবে শো করবে। সো এই জিনিসটা আমরা দেখব, দেখলে আমরা বুঝতে পারবো, আরো সমস্যা নাই। ইউজ প্যারামস, এই যে এখান থেকে আমাদের এইখান থেকে প্যারামসটা ধরে নিয়ে আসবে। সো এই প্যারামসে আমাদের এই ডাটাটা শো করবে। দেখেন এই যে ডাইরেক্ট একদম এপিআই থেকে ফেচ করে ডাটাটা আমাদের পাঠিয়ে দিবে। এই জিনিসটা এটা আমরা দেখব। ইউজ সার্চ প্যারাম, সার্চ করলে এটাকে সার্চের জন্য এটা, ঠিক আছে। এটা হয়তো আমাদের লাগবে না, ওভাবে সব জিনিস লাগবে না, বাট মোটামুটি বোঝার চেষ্টা করতে হবে ডকুমেন্টেশন দেখে আমাদের জিনিসটাকে। ইউজ ইফেক্ট ইউজ করছে এখানে, ঠিক আছে। এই যে লোকেশন অবজেক্ট, creates a custom location object with some useful information, it accessible with use location. So use location দিয়ে আমরা যে লোকেশন চাচ্ছি সেই লোকেশনে আমরা এই ডাটাটাকে পাঠাতে পারি, ঠিক আছে। এটা হলো সিস্টেম। লোকেশনের পাথ নাম, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ডাটা না, এটা হলো আপনার লোকেশন সেট করছে, মানে কোন লোকেশন থেকে কোন লোকেশন যাচ্ছে এটা সম্ভবত ট্র্যাক করে, ঠিক আছে। সেটা ইউজ করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এবার আপগ্রেডিং, তো পুরনো অ্যাপ্লিকেশন থেকে নতুন অ্যাপ্লিকেশন আপগ্রেড করার জন্য এটা বেসিক্যালি। আর এপিআই, হ্যাঁ এপিআইটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এই যে await ইউজ করে আমরা এই যে এপিআই থেকে ডাটা লোড করে, এই যে দেখেন ফেচ করতেছে, ফেচ করে ডাটা লোড করে এই যে এখানে ডট দেন রেসপন্স দেন ডট রেসপন্স ডট জেসন দিয়ে আমাদের ডাটাটা কিন্তু পেয়ে যাচ্ছি। কোথায় পাচ্ছি, এই বুকের ভিতরে রিটার্ন করে দিচ্ছি। এই বুকটা আবার এখান থেকে রিটার্ন করে দিচ্ছে, কোথায় রিটার্ন করে দিচ্ছে, এই যে রিভিউস
আচ্ছা লোডারের ভিতরে, ঠিক আছে, এই যে লোডার ফাংশনের ভিতরে। এবারে লোডারটা আমি কি করব, এই যে বুক কম্পোনেন্ট যেটা আছে বা আমাদের যে পেজের ভিতরে এই যে ইউজ লোডার দিয়ে আমরা এটাকে লোড করব। লোড করলে এখানে আমরা বুক এবং রিভিউস, এই যে এই দুইটা এখানে অবজেক্ট আকারে পাঠাচ্ছে না ডাটাটা, এই যে বুক ডাটাটা এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে, এখানে আমরা রিসিভ করতে পারবো। সো এই লোডার দিয়ে আমরা রাউটিং সেট করে যে কোনো একটা রাউটে আমরা ডাটা লোড করতে পারবো, ঠিক আছে, ইউজ ইফেক্ট ইউজ করা ছাড়াই। এটা আর কি এখানে দেখালো। দেন ফর্ম, আমরা যদি ফর্মে কোনো কাজ থাকে সেটাও করতে পারবো, যে ফর্মে অ্যাকশন আমাদের এগুলো লাগবে না, কিন্তু তারপর স্টিল আমরা একটু জাস্ট দেখি দেখেন লিঙ্কস, হ্যাঁ লিঙ্কস জিনিসটা দেখি। এই যে লিঙ্ক, একটা লিঙ্ক কম্পোনেন্ট, এটা হলো এ ট্যাগ। আমাদের HTML এর এ ট্যাগটা যেভাবে লিখি এটা হলো সেই এ ট্যাগ। সো এ ট্যাগের ভিতর আমরা href লিখি, এখানে আমরা href না লিখে আমরা লিখব 2 লিখে আমরা ডাবল ব্র্যাকেটের ভিতরে আমাদের পাথ নাম বলে দিতে হবে, যে পাথ নাম। যদি আমাদের কোনো সার্চ কোয়েরি থাকে, যে আমরা কেউ যদি সার্চ করে, সেক্ষেত্রে ওই পাথ নামের পাশাপাশি সার্চ কোয়েরিটাও চলে যাবে ইউআরএল এ, এই ইউআরএল এ, ঠিক আছে। দেন হ্যাশ যদি থাকে, হ্যাশ না থাকলে নেই। সো আমরা জাস্ট পাথ নাম দিতে পারি, শুধু পাথ নাম দিতে পারি, অথবা জাস্ট 2 দিয়ে, এই যে ওভাবে আমরা দেখলাম না, 2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা স্ট্রিং এর ভিতরে লোকেশনটা দিয়ে দিব, এটাও হয়। আবার লিঙ্কসে চলে যাই, আচ্ছা লিঙ্কস ফ্রম রাউটার, দেন লিঙ্কস JSX এলিমেন্ট। আচ্ছা এটা ওরা কি করে, renders all of the link tags created by the route module। আচ্ছা সকল লিঙ্কগুলোকে এখানে জাস্ট রেন্ডার করে। আর এইখানে আমরা যে nav লিঙ্কটা দেখবো, nav লিঙ্ক, এই nav লিঙ্কের মাধ্যমে আমরা এই যে মেসেজেস ইউআরএল এ আমরা এই কম্পোনেন্টটাকে শো করাবো, এভাবে আমাদের। আচ্ছা এখানে অ্যাক্টিভ পেন্ডিং, হ্যাঁ এই জিনিসটা আছে, কারণ আমাদের এই ইসের ভিতরে ইউআরএল এর ভিতরে যেটা অ্যাক্টিভ, যে পেজে যাব অ্যাক্টিভের কালার আলাদা থাকবে। সো এই কালার আলাদা করার যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন। ইনিশিয়ালি আমরা এই nav লিঙ্কের ভিতরে আমরা অ্যাক্টিভ এবং স্পেন্ডিং এই দুইটা জিনিস পাবো। সো যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, তার মানে যে পেজে থাকি সেই পেজে ইজ অ্যাক্টিভ, এই যে ইজ অ্যাক্টিভটা কাজ করবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা কালার চেঞ্জ করে দিব লিঙ্কের, ঠিক আছে। সো কালার চেঞ্জ করে দিলে আমরা কিন্তু অ্যাক্টিভের কালারটা কন্ডিশনটা আমরা মেইনটেইন করতে পারতেছি এটার জন্য। ওকে ঠিক আছে, এবার আমরা একটু অ্যাপ্লাই করা দেখি। নেভিগেট টু টাস্ক। সো এটাও ঠিক আছে, নেভিগেশনটা আমরা দেখব এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করার জন্য, এবং সাথে আমাদের যে রিপ্লেস লোকেশন এই জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য, যে কে কোথা থেকে ক্লিক করে আসতেছে সেই জিনিসটাকে ট্র্যাক করার জন্য, হ্যাঁ আমরা এই জিনিসটা করতে পারি। আউটলেটটাও আমরা একটু দেখবেন যে আউটলেটটা আসলে কি, এটা আমরা ইউজ করব। সো আমরা এটা দেখলে আমাদের এই বিষয়টা মাথায় থাকবে, ঠিক আছে, কি জিনিস আউটলেটটা, কি জিনিস একটু পড়বেন, করলে বুঝতে পারবেন, ঠিক আছে, আউটলেটটা কি জিনিস। প্রিফেজ লিঙ্ক, পেজ লিঙ্ক, রাউট, এই যে রাউট আমরা ইউজ করব, এই যে রাউট। দেন এখানে আছে রাউটস, মানে রাউটস এর ভিতরে রাউট থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু দেখবেন কিভাবে কাজ করে, এই জিনিসটা একটু দেখবেন। দেন স্ক্রিপ্টস এর ভিতরে কি আছে, এই এটা হলো আপনার নিশের HTML, মানে নতুন আমরা কোনো স্ক্রিপ্ট চালাই সেই ক্ষেত্রে সেটা আমাদের লাগবে না। ওইভাবে স্ক্রল রেস্টোরেশন, স্ক্রল করলে কিছু একটা করবে। lets the browser scroll restoration on location changes, apps should only render one of these right before the script components। আচ্ছা এটা হলো স্ক্রলিং এর উপর ডিপেন্ড করে কোনো কিছু করতে চাইলে সেটা তখন কাজে লাগবে। সো ঠিক আছে, এটা আমাদের অত কাজে লাগবে না। হুকস, এখানে কিছু হুকস আছে, এই হুকসগুলো আমরা ইউজ করতে পারি, বাট আমরা সাধারণত ইউজ করব না এখানে এই হুকগুলো। ইউজ লোডার ডাটাটা আমরা দেখতে পারি, ইউজ লোকেশনটা দেখব, ইউজ নেভিগেটটা দেখব। এই মোটামুটি এই কয়েকটা জিনিস, নিচে আর যাওয়া দরকার নাই, ঠিক আছে। এইখান থেকে এই জিনিসপত্রগুলো একটু দেখে দেবো, যে যেটা বললাম আর কি সেটা একটু দেখবো। এই জিনিসগুলো আমাদের একটু রিভিশন দিতে হবে আগে, কাজ দেখার আগে, ঠিক আছে। সো আমরা একটু দেখি, ধরেন এখানে আমাদের যেহেতু আমরা কি করছি, আমরা রিয়েক্ট রাউটারটা ইনস্টল করেই ফেলছি। সো আমরা এই জিনিসটা দেখি, ইনস্টলেশনে চলে যাই। ইনস্টলেশনে যাওয়ার পরে ও কি বলতেছে,
ও বলতেছে এখান থেকে ইম্পোর্ট করে এখানে কি বলতেছে ক্রিয়েট রাউটার এন্ড পাস ইট টু রাউটার প্রোভাইডার। ঠিক আছে, আমাদের রাউটার প্রোভাইডার দিতে হবে এইখানে, কোথায় চলে যায় এটা, এখানে যেখানে ক্রিয়েট রুট রাউট ডট রেন্ডার বলা আছে সেটা কি মেইন ডট জেএসএক্স। ঠিক আছে, সো আমরা মেইন ডট জেএসএক্স চলে যাব। এটা হলো মেইন ডট জেএসএক্স। সো মেইন ডট জেএসএক্স এ এই অ্যাপটাকে র‍্যাপ করে দিতে হবে, রাইট? সেখানে কি করছে দেখেন, রাউট প্রোভাইডার রাউটার। সো এটা জাস্ট সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিছে এবং এর ভিতরে কিন্তু অ্যাপটা থাকবে। সরি, না এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা, সো এইখানে আমাদের ভাইয়া আমি একটু লিভ নিতে পারি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোস্টলি ক্লাসের টাইম শেষ, আজকে আমরা বেশি কিছু আর দেখবো না, কারণ এগুলো রিভিশনের বিষয় আছে। আজকের ক্লাসটা অনেক কঠিন ভাইয়া এবং খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, কঠিন না, আপনারা দেখলে প্র্যাকটিস করলে ইজি বিষয়গুলো। ঠিক আছে, সো আপনারা না দেখলে একটু মাথার উপর দিয়ে যাবে, তাহলে কঠিন মনে হবে। বাট আপনারা যদি দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে ইজি হয়ে যাবে বিষয়টা। তবে ভাইয়া যে পূর্বের ক্লাসের সাথে এটা লিংক আপ, মানে আগের ক্লাসগুলো ভালোভাবে করলে এটা খুব জটিল হবে না। রাইট হ্যাঁ আচ্ছা, সো আচ্ছা এটার অ্যাপ্লিকেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখি। আর জাস্ট আপনারা ই করে দিবেন, আপনারা একটু রিভিশন দেন। ঠিক আছে, তো রিভিশন দেন, আমরা এর অ্যাপ্লাইটা করব নেক্সট ক্লাসে, কারণ আজকে আমরা অলরেডি কিছু অ্যাডভান্স জিনিস দেখে ফেলছি। সো সবকিছু একসাথে এক না করাটাই বেটার, তাহলে আপনাদের একটু গ্যাঞ্জাম লেগে যাবে। ঠিক আছে ভাইয়া আমরা যে হ্যাঁ আমরা যে আজকে যে কাজটা করছি, যেমন হোম বা বিভিন্ন যেমন ক্লিক করা, হ্যাঁ বা আমাদের যে এক পেজের সাথে আরেক পেজে চলে যাওয়া, আমরা যখন কোনো পেজ তৈরি করব, হুম যদি আমাদের এই কোনো কেউ যদি আমাদের এই পেজের লিংকে ক্লিক করে, সে আমাদের এই পেজগুলোতে ঢুকবে। তো ক্লিকিং এর ক্ষেত্রে কি আমরা জানবো এখানে যে আমাদের কতগুলো মানুষ ক্লিক করতেছে বা কি করতেছে? হ্যাঁ, আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফাংশন তৈরি করে ফেলেন যে ক্লিক করলে তার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমটা রেখে দিবেন আপনি, তার ইউজার ইমেলটা রেখে দিবেন, অথবা তার নামটা, সে যদি লগইন করা অবস্থায় থাকে তাহলে তার নামটা রেখে দিবেন। ঠিক আছে, কারণ লগইন অবস্থায় না থাকলে তো আপনি ইউজারের ইনফরমেশন পাবেন না, বাট আপনি জানতে পারবেন। ধরেন আপনি যদি জানতে চান যে কতটা ক্লিক হয়েছে, এটা জানতে পারবেন, মানে এটা তো কাউন্ট হবে, শুধু ক্লিক করলে কাউন্ট। ফেসবুকের মতো এটা একটা পেজ সাপোজ তৈরি করলাম, যে এখানে মানুষগুলো আমার পেজে কোনো তথ্য নেওয়ার জন্য ঢুকতেছে, তখন সেক্ষেত্রে কি আমার এইভাবে তৈরি, মানে এই পেজটা তো মূলত ওরকম ইনফরমেশনের জন্যই তো তৈরি করা হচ্ছে নাকি ভাই এটা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যেমন সিভির মতো, যেমন আমার একটা সিভি তৈরি করা বা আমার কোনো পেজ তৈরি করা, কোনো বিজনেস পেজ বা অন্য কোনো পেজ, এরকম ভাবে তো এটা হবে ভাই। হ্যাঁ, আমরা ফেসবুক তো ইউজ করছে রিঅ্যাক্ট ইউজ করতে ফেসবুক ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, সো আমরা চাইলে ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন কিন্তু রিঅ্যাক্ট দিয়ে বানাইতে পারবো, বুঝতে পারছেন? জি ভাই, এবং ফেসবুকে যত ফাংশনালিটি আছে আপনি এই রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে বানাইতে পারবেন। অল ইজ জাভাস্ক্রিপ্ট, আপনার জাভাস্ক্রিপ্টে মাস্টার হইতে হবে। ঠিক আছে, এই যে কন্ডিশনাল রেন্ডারিং, এর ভিতর এই কন্ডিশনাল রেন্ডারিং করে কিন্তু অনেক কিছু ইমপ্রুভ হয়। ধরেন এই যে আমরা লাইক করতেছি, লাইকটা যদি হয়ে যায় ট্রু এবং ফলস, যদি ট্রু হয় তাহলে আমরা একটা জিনিস দেখাবো, কি দেখাবো? রেড হার্ট, রাইট? আর যদি লাইক না থাকে তাহলে কি দেখাবো? নরমাল হার্ট অথবা এমটি হার্ট, রাইট? সো এই যে কন্ডিশনাল রেন্ডারিং কিন্তু, তাই না? আপনি যদি এটা বুঝেন, এটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ফাংশনালিটি বানাতে পারবেন। ওকে, আচ্ছা আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করি এবং প্রেজেন্টটা নিয়ে নিই।